বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তার জন্য আমরা একটু জুম করে বড় করে নিলাম। এখন এখানে আমরা পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন 18 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই মাসের ফেব্রুয়ারি মাসের 8 তারিখের কর্মসংস্থান পত্রিকা। আর এই পত্রিকা থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করবো, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য। চলুন রেলের গ্রুপ ডি পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা আজকের কর্মসংস্থান পত্রিকা দিয়েছে সেটি কেমন হতে চলেছে, তার জন্য আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাব। তো চলুন আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটে চলে এসেছি। মূল প্র্যাকটিস সেটে চলে আসার পরে আমরা একটু জুম করে যদি বড় করি, তাহলে দেখতে পাবো যে এটি এই প্রশ্নটি কেমন হতে চলেছে। তো চলুন আমরা একটু জুম করে নিলাম। জুম করে এবারে আমরা একটু দেখি যে এই প্রশ্নটা কেমন হতে চলেছে। তো দেখুন এখানে আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করব। তবে তার আগে কিছু কথা আপনাদের বলে রাখবো যে এই জায়গায় যে কলমটা আছে, এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কলমটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষা আপনি দিতে যাবেন তার আগে সিলেবাস, নাম্বার বিভাজন, কতটা ভ্যাকান্সি আছে, সব কিছু একটু জানা বোঝার দরকার আছে। তাই এই যে কলমটা আপনি পড়বো, এখন আমি পড়বো, আপনারা কেউ স্কিপ করবেন না। এখানে যদি আমরা একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে কী লেখা আছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে আরআরবি এক্সাম, রেলের গ্রুপ ডি, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আমরা যদি একটু উপরের দিকে তুলি, তাহলে এই কলমের প্রথমে লেখা আছে, দেখুন রেলের গ্রুপ ডি পদে 32,438টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। চলবে কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। যেদিন থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনারা কিন্তু ভ্যাকান্সি সম্পর্কে অনেকে অনেক রকম কথা শুনেছেন। কখনো 58,000 গেছে, কখনো 52,000, কখনো 50,000, এরকম আপনারা শুনেছেন। কারোর কথা আপনি কিছু নেবেন না। মূল ভ্যাকান্সি আছে কিন্তু 32,438টি। তো এই 32,438টি শূন্য পদের দরখাস্ত নেওয়া হচ্ছে। এর জন্য কিন্তু এই যে দরখাস্তটা, এটা কিন্তু চলবে কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভালো করে এটা মনে রাখবেন। তো তারপরে কী লেখা আছে আমরা একটু দেখে নিই। প্রার্থী বাছাইয়ের কম্পিউটার বেসড পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল সায়েন্স থাকবে কিন্তু 25 নম্বর। আর এই জেনারেল সায়েন্স যদি আপনি এক চান্সে রপ্ত করতে চান, তাহলে আপনার আর এডুকেশন স্কুল হাত ধরতেই হবে, কারণ সায়েন্স কিন্তু রেলের গ্রুপ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখুন অঙ্ক। এই অঙ্কটা যদি আপনি এক সাথে রপ্ত করতে চান, তাহলে আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। এছাড়াও কিন্তু রিজনিং আছে কিন্তু 30 নম্বর। এই তিনটিতেই কিন্তু সমান গুরুত্ব সহকারে আপনাকে দিতে হবে। এই তিনটি যদি আপনি গুরুত্বপূর্ণ সহকারে আপনি যদি পড়াশুনো করেন, তাহলে কিন্তু আপনার রেলের গ্রুপ ডি পরীক্ষায় এক চান্সে পাস হয়ে যাবে। আপনারা যারা নতুন আছেন, একদম নতুন আছেন, দেরি করবেন না। একদম নতুন আছেন, দেরি করবেন না, কারণ এই পরীক্ষাটা কিন্তু 2 বছর 5 বছর অন্তর একবার আসে। যখন আপনার হাতের নাগালে এসছে, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার হলেও এই সায়েন্স, অঙ্ক এবং রিজনিংয়ের জন্য আর এডুকেশন স্কুলের হাত ধরুন। দেখবেন আপনি একবারই পাস করবেন। যদি না একবারই পাস করতে পারেন, তখন আমি কী বলেছি, আপনাকে একবারে পাস করতেই হবে। আমরা যেভাবে আপনাকে সাপোর্ট করব, জেনারেল সায়েন্সে 25 এবং অঙ্ক 25 এবং রিজনিংয়ে 30, আপনার রপ্ত হবেই হবে। এই তিনটি বিষয় যদি আপনি ভালো নাম্বার পান, তাহলে আপনি কিন্তু এক চান্সে রেলের গ্রুপ পরীক্ষায় পাস করে গেলেন। তাহলে কিন্তু আপনি আপনাকে বারবার করে বলছি, এখানে কিন্তু অঙ্ক কঠিন পড়ে না, রিজনিং কঠিন পড়ে না, সায়েন্সও কঠিন পড়ে না, শুধু একটু আপনাকে জাস্ট প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসের অভাব কিন্তু আপনাদের থেকে যায়, এবং ভালোভাবে আপনি এগুলো রপ্ত না করতে পারলে আপনার কিন্তু কোনো মতেই আপনি সামনে এগাতে পারবেন না। তাই এই তিনটি বিষয়, জেনারেল সায়েন্স, অঙ্ক এবং 30 নম্বর, এই রিজনিং, এই 25, 25, 50, 30, 80, এই 80 নাম্বার যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এক চান্সেই পাস করে যাবেন। তাই এই তিনটি বিষয়ে আপনাকে রপ্ত করতে গেলে আপনার আর এডুকেশন স্কুলে হাত ধরতেই হবে। এছাড়াও দেখুন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কিন্তু 20 নম্বর। প্রত্যেক মাসে আমরা কিন্তু 2 থেকে 3টি ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দিয়ে থাকি, কারণ প্রত্যেক মাসে দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু মার্চ মাসে হবে, জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফেব্রুয়ারি মাসে হবে। তাহলে আপনারা মনে রাখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আমরা নিয়মিত 3টি করে ক্লাস, নিয়মিত প্রতি মাসে কিন্তু 3টি করে ক্লাস আপনাদেরকে দিয়ে থাকি। সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় আসে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য আর এডুকেশন স্কুল। এরপরে দেখুন সময় থাকবে কিন্তু মোট 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মোট সময় থাকবে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। এখানে একটা কথা আছে, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। কি নেগেটিভ মার্কিং? 3টি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এই যে 1 নম্বর কাটা হবে, এই যে এই 1 নম্বর, 3টি প্রশ্ন ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এইখানেই কিন্তু আমার একটা কথা আছে, কারণ এই জিনিসটা আপনারা যতটা পারবেন এটা ত্যাগ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার হওয়া জিনিস কিন্তু আপনার মিস হয়ে যাবে। তাই আমি বারবার করে আপনাদের কাছে বারবার করে অনুরোধ করব যে আপনারা এই নেগেটিভ মার্কিংয়ের ধারে আসবেন না। তার জন্য চাই পড়াশুনো, আর পড়াশুনো এবং প্র্যাকটিস, আর সেটা কিন্তু করায় আর এডুকেশন স্কুল। আপনি একবার আর এডুকেশন স্কুলে হাত ধরুন, দেখবেন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। যদি আপনার কথা দিচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় এক চান্সে পাশ করার দায়িত্ব আর এডুকেশন স্কুলের হাতেই থাকলো। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসে সম্ভাবনা, তেমনই 50টি প্রশ্নের উত্তর নিয়ে বিশ্লেষণ করলেন চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ কমল বৈদ্য। এই কমল বৈদ্য স্যারের কিন্তু যে কটা প্রশ্ন, যে কটা প্র্যাকটিস সেট আছে,
প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনি কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে ঠিক সেই ধরনের প্রশ্ন উনি করবেন, কারণ এইরকম প্রশ্নই কিন্তু আসে। তো চলুন আমরা এরকম একটা রেলের গ্রুপ ডি সাজেশনমূলক প্র্যাকটিস সেট দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। তার জন্য প্রশ্নটা আমরা একটু এদিকে সরিয়ে দিলাম। এখন প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এবার আমরা কী করব, এবার আমরা এটাকে জুম করে বড় করে নেওয়ার পরে এখানে আমরা একের দাগের প্রশ্ন দেখব। একের দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য এখানে দেখুন রেলের গ্রুপ ডি এখানে লেখা আছে একের দাগের প্রশ্ন কী আছে দেখবো। একের দাগের প্রশ্ন আছে দেখুন, এটা একটা সরল করো একটা প্রশ্ন আছে, এই সরল করো একটা রেলের গ্রুপ ডি পরীক্ষায় থাকবে। তো এই অঙ্ক আপনি দেখার সাথে সাথে উত্তর কী করে করবেন, দেখুন দেখার সাথে সাথে আপনি উত্তর করতে পারেন, কিন্তু আপনার প্রসেসটা বুঝতে হবে, তবেই কিন্তু মুখে মুখে আপনি অঙ্ক করে সমাধান করতে পারবেন, আপনার কোনো খাতা কলম লাগবে না। তাহলে এইরকম অঙ্ক থাকলে আপনি প্রথমে কী করবেন, সেটা আপনি যদি রপ্ত করতে পারেন তাহলে অঙ্কটা আপনার কাছে সহজ হয়ে যাবে। তাই প্রথম অঙ্ক আপনাকে দেখাচ্ছি দেখুন, এরকম অঙ্ক থাকলে আপনি প্রথমে কী করবেন, এই যে প্রথম ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নেবেন। তারপরে কী কাজ করবেন, তারপর অফ বা এর, অফ যেটা বাংলা কথা এর, এটা লেখা থাকলে আপনি তার কাজ করবেন, তারপর ভাগের কাজ করবেন, তারপর গুণের কাজ করবেন, তারপর যোগের কাজ করবেন, তারপর বিয়োগের কাজ করবেন। এখানে আপনার প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। যদি আপনি এইসব বিষয়টা ভালো করে জানেন তাহলে কিন্তু আপনি এইসব বিষয়ে ভালো রকমভাবে আপনি সহজেই উত্তীর্ণ হয়ে যেতে পারবেন। এখন এখানে 96 অফ আছে, তো আমরা এটা প্রথমে ব্র্যাকেটের কাজ এখন প্রথমে করব। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের কাজ প্রথম করতে গেলে এখানে অফ আছে, তারপরে ভাগ আছে, তা অফের কাজটা আমরা আগে করে নেব। 96কে 2 দিয়ে গুণ করলে কত হবে, তা 6 দিনে 12, 2 হাতে 1, 9 দিনে 18, 19, 192 হবে। তাকে ভাগ করবো কত দিয়ে, তাকে ভাগ করবো কিন্তু 24 দিয়ে, তাহলে এটার উত্তর হয়ে যাবে কত, 8। এই ব্র্যাকেটের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে পেলাম কি 8। এবার আপনি কি করবেন, এই যে দ্বিতীয় ব্র্যাকেটটা আছে এই দ্বিতীয় ব্র্যাকেটটা দেবেন, তারপরে এই থার্ড ব্র্যাকেট দেবেন। এখানে আমার কিন্তু 8 হলো, আর এই যেটা কিন্তু ভাগ, এটা কিন্তু যোগ নয়, এটা ভাগ কিন্তু। এবার আমি কি করবো, এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করবো। দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম কাজ কি হবে, অফের কাজ হবে। তো 36কে 4 দিয়ে যদি আমরা গুণ করি, অফ মানে এর মানে গুণ, 36কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে হয়ে যাবে 144, আর 144কে 8 দিয়ে ভাগ করবো তাহলে কত হবে, 144কে 8 দিয়ে ভাগ করলে 18 হয়ে যাবে। 8 18 144, তাহলে এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করে আমরা কিন্তু পেলাম 18। এবার 18 আর 41 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, দেখুন 18 1 কে 18, 8 হাতে 1, 4 8 72, 1 73, অর্থাৎ 738। কত সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান হয়ে গেল, ডিড্ডা হবে সঠিক উত্তর। আগে আপনাকে অঙ্কটা বুঝতে হবে কিসের কাজটা, কোন কাজটা আমরা প্রথমে করবো, কোন কাজটা প্রথমে করবো না। যদি আপনি উল্টোপাল্টা কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এখানে অঙ্কর উত্তর মিলবে না। তাই বারবার করে আর এডুকেশন স্কুলে হাত ধরুন এবং প্রসেসগুলো জানুন। অঙ্কের প্রসেস জানলে আপনি এখান থেকে সহজেই কিন্তু অঙ্ক থেকে নাম্বারগুলো পেয়ে যাবেন। আমরা চলে যাবো 2 দাগের প্রশ্নে। 2 দাগের প্রশ্ন আছে, একটি বছরের প্রথমে 3 মাসের স্বপ্নের গড় মাসিক ব্যয় ছিল 1100 টাকা, পরবর্তী 5 মাসের আয় হচ্ছে 1000 টাকা, শেষ 4 মাসে 1200 টাকা। যদি মোট বার্ষিক সঞ্চয় এত টাকা হয় তাহলে স্বপ্নের গড় মাসিক আয় কত। তো দেখুন অঙ্ক আপনাকে বুঝতে হবে, প্রথমে তিনি 1 বছরে কতটা আয় করছেন সেটা আপনাকে প্রথমে বার করতে হবে, তারপরে মাসিক আয় বার করতে পারবেন। তার মধ্যে 3 মাসের গড় আয় বলেছে 1100 টাকা, তাহলে 3 মাসের মোট আয় কত, তো 3 11 33, অর্থাৎ 3300 টাকা। তারপর দেখুন 5 মাসের গড়াই বলেছে 1000 টাকা, তাহলে 5000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 5000 টাকা। তারপর 4 মাসের গড়াই বলেছে 1200, তাহলে 4 12 4800 টাকা, 4 8 2 0। তাহলে এবারে এখানে চলে গেল কিন্তু 3 আর 5, 8 আর 4 12 মাসের কিন্তু আমার ব্যয়, যেটা ব্যয় হয়েছে সেটা কিন্তু আমার বেরিয়ে গেল। এখন সঞ্চয় করেছেন কত, ওই 12 মাসে সঞ্চয় করেছে 1300 টাকা, তাহলে এই 1300 টাকাটাও এর সাথে আমরা যোগ করব, তাহলে ওনার মোট আয় ছিল এই টাকাটা, তাই উনি ব্যয় করেছেন এবং সঞ্চয় করেছেন। তাহলে মোট আয় ছিল কত, এই দুটো শূন্য বসে গেল। তারপর 8 3 11, 11 আর 3 14, 4 হাতে 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 5 11, 11 আর 3 14, অর্থাৎ 144, অর্থাৎ 14,400। তা এখানে 14,400 তার কী হলো, মাসিক আয় হলো। এটা কি 14,400 কিন্তু তার বছরে আয়, তাহলে বছরের তাহলে এখানে বলেছে স্বপ্নের গড় মাসিক আয় কত, যেহেতু বছরে আয় 14,400 টাকা, তাহলে গড় আয় কত, গড় আয় আপনাকে বার করতে গেলে 1 বছরের 12 মাস হয়, সেই 12 দিয়ে আপনাকে ভাগ করতে হবে। 12 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 1200, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1200, অর্থাৎ 1200 কিন্তু স্বপ্নের গড় মাসিক আয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 3 দাগের প্রশ্নে চলে যাবো। 3 দাগের প্রশ্নে চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 3 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দরভাবে এই অঙ্কের সমাধান করবো। এখানে আছে 7 জন খেলোয়াড়ের বয়সের গড় হলো 26 25 21 29 24 28 আর 22। তাহলে তাদের বয়সের গড় কত, এই তাদের বয়সের গড় কত, এটা যদি আপনার করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, এদের মোট বয়স দেওয়া আছে, দেখুন 7 জনের কিন্তু মোট বয়স দেওয়া আছে। তা মোট বয়সকে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু গড় বয়স বেরিয়ে যাবে। যে কোনো অঙ্ক করার আগে আপনাকে শর্ট ট্রিক্স আপনাকে ভাবলে হবে না, আপনাকে ওর মধ্যে যেতে হবে, তাহলে কিন্তু আপনি মানে সহজে সেটা রপ্ত করতে পারবেন এবং আপনার নিজেই শর্ট ট্রিক্স চলে আসবে। বারবার করে আপনাদের একটা কথাই বলে রাখি যে আমার মতো এরকম স্পিডে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে আপনার আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। স্পিডে অঙ্ক না করলে আপনি কিন্তু সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবেন না, এবং আপনি যদি অঙ্ক না বোঝেন তাহলে কিন্তু আপনার শর্ট ট্রিক্স মাথায় আসবে না। আপনি অঙ্ক দেখেই কিন্তু মুখে মুখে এটা সহজে সমাধান করতে পারবেন। তাহলে এখানে এর উত্তর কী করে বার করবো, তাই এই 7টার সংখ্যার যোগফল কত হবে, যোগফল হবে কিন্তু 175।
যেহেতু বয়সে গড় বলেছে তার 7 দিয়ে আমরা ভাগ করব। তা 6 25 150 হয়, 7 25 175 হয়, তাহলে 25 হবে এর সঠিক উত্তর। গড় বয়স কত? 25 বছর। আর এরকম অঙ্কই কিন্তু মানে রেলের গ্রুপ ডি পরীক্ষায় পড়ে। আর আরআরবি গ্রুপ ডি অঙ্ক কিন্তু সহজ পড়ে, কিন্তু আপনারা করতে পারেন না একটাই কারণে, যেখানে আপনাদের প্র্যাকটিস নেই। বারবার করে আমি আপনাদেরকে বলে রাখবো যে এক চান্সে একবারই যদি আপনি অঙ্ক এবং রিজনিং এছাড়াও জেনারেল সায়েন্সে যদি ভালো নাম্বার পেতে চান, তাহলে আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে। রেলের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই 3টি সাবজেক্টের উপরে। মানে এখানেই থাকবে কিন্তু 80 নাম্বার। তো এই 80 নাম্বার যদি আপনারা পেয়ে যান, তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এটা কিন্তু উত্তীর্ণ হতে পারলেন। তো আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। আর এডুকেশন স্কুলে হাত ধরার জন্য আপনাকে 85 33 82 506 এই নাম্বারে ফোন করতে হবে। এছাড়াও আপনি আহ, এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন 85 33 82 506 এই নাম্বারে। সবসময় মনে রাখবেন, যদি আপনি স্পিডে অঙ্ক না করেন, তাহলে সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন না। তা রানিং অঙ্ক করার জন্য অবশ্যই আর টিউশন স্কুলে হাত ধরুন। এখানে দেখুন, রোহিত 2320 দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছেন ও সেটি মেরামত করেছেন, 180 খরচ করেছেন। যদি 2400-তে ব্যাটটা বিক্রি করেন, তাহলে তার ক্ষতির শতকরা হার কত? তাহলে এখানে উনি ব্যাট কিনেছেন আর মেরামত করেছেন 180 টাকা দিয়ে, তাহলে মোট ওনার খরচ হয়েছে কত? এখানে কিন্তু ওনার খরচ হয়েছে কিন্তু 2500 টাকা, কিন্তু বিক্রি করেছেন কত? 2400 টাকায়। তাহলে এখান থেকে 2400 বিয়োগ করলে কত হবে? 100 টাকা। তো এই 100 টাকা কিন্তু উনি ক্ষতি করেছেন মানে ওনার 100 টাকা কিন্তু লস হয়ে গেছে, মানে উনি 25 টাকা খরচা করেছেন, 24 টাকা বিক্রি করেছেন, 100 টাকা ওনার গাড়ির থেকে আছে, তাহলে এটা কিন্তু ক্ষতি হয়েছে। তা কত টাকায় 100 টাকা ক্ষতি হচ্ছে? তো এই 2500 টাকায় 100 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 1 টাকায় কত ক্ষতি হচ্ছে? তাহলে 2500 আপনি নিচে বসিয়ে দেবেন। আর যেহেতু বলেছে শতকরায় ক্ষতি কত, তাই 100 আপনি গুণ করে দিলেন। 100 টাকায় কত ক্ষতি হয়? এবার এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে দিলাম। আর এই 25 আর 100 কাটলে 4 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেলাম কত? 4। তাহলে এখানে দেখুন 4% কিন্তু ক্ষতি হয়েছে। শতকরা হার অর্থাৎ ক্ষতির হার কিন্তু 4%। দেখুন এইভাবে যদি আপনি বুঝে অঙ্ক করেন, তাহলে কিন্তু আপনি শর্ট ট্রিক্স ব্যবহার করে অঙ্ক সমাধান করতে পারছেন। কিন্তু এমন কোনো কিন্তু মেথড নেই যে এটা শর্ট ট্রিক্স, মানে প্রত্যেকটা অঙ্ক শর্ট ট্রিক্স করবো, এমন কিন্তু কোনো মেথড নেই। আর কিছু কিছু অঙ্কে কিন্তু আছে যেগুলো কিন্তু শর্ট মেথড আছে, কিন্তু সেই অঙ্কগুলো আপনাকে মনে রাখতে হবে, এই অঙ্কের এই নিয়ম, এই অঙ্কের এই নিয়ম, এইভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কিন্তু আপনি যদি আলটিমেটলি অঙ্কটাই বুঝেন, তাহলে কিন্তু আপনার শর্ট ট্রিক্স নিজের ইচ্ছায় চলে আসবে। তাই বারবার করে বলছি, অন্যান্য কারোর কাছ থেকে সাজেশন নিলেন যে শর্ট ট্রিক্সে অঙ্ক করবো, শর্ট ট্রিক্সে অঙ্ক করবো, আপনি কিন্তু মানে বিরাট বিপদে পড়বেন। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক মাস্ট থাকবেই। আর অঙ্ক যদি আপনি না বুঝতে পারেন, তাহলে জীবনেও শর্ট ট্রিক্স মানে আপনি আনতে পারবেন না। কারণ অঙ্ক শর্ট ট্রিক্স তখনই হবে যদি আপনি সেই অঙ্কটা মনে রাখেন, অর্থাৎ এই অঙ্কর এই নিয়ম, এইটুকু মনে রাখেন। কিন্তু যদি আপনি ওই অঙ্কটাই যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, মানে অঙ্কের মধ্যে যদি আপনি না ঢুকতে পারেন, তাহলে কোনো অঙ্ক আপনি শর্ট ট্রিক্সে আনতে পারবেন না। আপনাদের কিন্তু বারবার আমি বলে দিচ্ছি। 5 দাগের অঙ্ক দেখবো। 44টি আম, 121টি কলা, 11টি আপেল রয়েছে। এগুলোকে কয়টি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে, প্রতি সারিতে একই ধরনের ফল থাকে, সারির সর্বনিম্ন সংখ্যা কত হবে? তো দেখুন, এই অঙ্কটা আপনারা যদি অঙ্ক দেখেই আপনারা কি করবেন, যে আপনাদের মনে হবে যে এই 3টি যোগ করে আমি বর্গমূল করে দেবো, তাহলে আমার এখানে হয়ে যাবে। যেহেতু এখানে বলছে সারির সর্বনিম্ন সংখ্যা কত হবে, কিংবা বলেছে প্রতি সারিতে একই ধরনের ফল থাকে, তাই আপনি যখন দেখবেন তখন আপনার মনে হবে যেটা বর্গমূল করলে হয়ে যাবে 3টি যোগ করে, কিন্তু বর্গমূল করলে কিন্তু আসবে না। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে অঙ্ক আগে আপনি ভালো করে বুঝুন, তারপরে যে অঙ্ক সমাধান করবেন। দেখুন, এই অঙ্ক আপনি যখন জানবেন, তখন আপনি নিজের থেকেই এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। তো 44 আর 121টা এখানে আপনি কী করবেন? প্রথমে গসাগু করবেন 44 আর 121। তাহলে এই যে 121কে 44 দিয়ে যদি আমি গসাগু করি, তাহলে এখানে 88 হয়ে যাবে 2 দিয়ে দিলে, তাহলে এখানে থাকবে আমার 33। এবার আমরা এই 44টা এখানে নিয়ে আসবো, তাহলে দেখুন 3 11 33 হচ্ছে, এই 33 1 33 হচ্ছে। এখন এখানটা থাকবে কিন্তু 11কে 33 দিয়ে যদি ভাঙায়, তাহলে 33কে 11 দিয়ে ভাঙালে হয়ে যাবে 3 11 33, অর্থাৎ এখানে হয়ে যাবে কিন্তু 11। আর 11টাকে আমরা কী করবো? 11টাকে আমরা এই 44টা এখানে বসিয়ে দেবো। বসালে 4 11 44 হচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু 11টা হয়ে যাচ্ছে। এবার এই 11কে এই 11 দিয়ে ভাগ করবো, তাই 11কে 11 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 11 1কে 11। তাহলে এখানে আমার গসাগু পাচ্ছি কত? গসাগু পাচ্ছি এই 11। তাহলে 11 যেহেতু গসাগু পাচ্ছি, তাহলে এখানে উত্তর কিন্তু 11 হবে না। বলছি সারির নিম্ন সংখ্যা কত? 11। তাহলে কিন্তু 11 কিন্তু উত্তর হবে না। এখানে যেহেতু অপশনে 11 নেই, তাহলে আপনি সেই 11টা বসাতে পারবেন না, কিন্তু এখানে অপশনে কখনো কখনো কিন্তু ওরা 11 দিয়ে দেয়। তাই আপনি কি করবেন? ভুলে গেলে ওই 11টা উত্তর করবেন না। এখানে বলেছে সারির সর্বনিম্ন সংখ্যা কত? সারির সর্বনিম্ন সংখ্যা বার করতে গেলে এবার আপনাকে কি করতে হবে? 44টা যেহেতু আম, তাহলে 11 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে হয়ে যাবে 4 11 44। এখানে 121কে 11 দিয়ে ভাগ করবো, তাহলে 11 11 121। আবার এই 11কে 11 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 1 হবে। তাহলে 11 আর 1 12, 12 আর 4 16, মোট সারির সর্বনিম্ন সংখ্যা হবে কিন্তু 16, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এগুলো সমাধান করা যায়। আর প্রত্যেকটা অঙ্ক আপনি ভালো করে বুঝবেন, তারপরে অঙ্ক সমাধান করবেন। রানিং অঙ্ক করতে গেলে আপনাকে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে, কারণ রানিং অঙ্ক না করলে আপনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্কে শূন্য থেকে যাবে। অঙ্ক আগে আপনাকে শিখতে হবে,
কে শর্ট ট্রিক্স দিল, কীভাবে শর্ট ট্রিক্স দিল সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন না, কারণ সে জানে যে অঙ্কটা এইভাবে করলে পরে এখানে শর্ট ট্রিক্স চলে আসবে, কিন্তু সে কিন্তু আগে ওই অঙ্কটা কিন্তু ওর ভিতরে ঢুকেছে, কিন্তু আপনি কিন্তু ওই অঙ্কটার ভিতরে ঢুকতে পারেননি। এবার আপনি দেখছেন কি ওই অনুকরণে অঙ্ক একটা পড়েছে, আপনি করতে গেছেন ওই নিয়মে, কিন্তু আপনার উত্তর মিলছে না। কেন মিলছে না? কারণ ওখানে সামান্য হলেও ঘোরানো থাকে। এসবগুলো বুঝতে হবে। তাই বারবার করে বলছি, অঙ্ক আপনি ওইভাবেতে করতে যাবেন না যেভাবেতে অন্যান্যরাও কিন্তু বলছে যে শর্ট ট্রিক্স করুন, শর্ট ট্রিক্স এইভাবেতে, কিন্তু আপনি যদি অঙ্কের মধ্যে না ঢোকেন তাহলে শর্ট ট্রিক্স করতে পারবেন না। যেমন এই 6 দাগের এই অঙ্কটা, যদি আপনি এই অঙ্ক সম্পর্কে আপনি না জানেন তাহলে শর্ট ট্রিক্স কী করে করবেন? তাই আপনাকে বলছি আগে অঙ্কের মেথডটা জানুন, তাহলে দেখবেন মুখে মুখে আপনি শর্ট ট্রিক্স চলে আসবেন। তো এরকম অঙ্ক থাকলে প্রথমে আপনাকে কী করতে হবে, একের দাগের অঙ্কে আমি বলে দিয়েছি। এরকম অঙ্ক থাকলে আপনাকে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফ অথবা এর কাজটা করতে হবে, তারপরে কী করতে হবে গুণের, তারপরে কাজ করতে হবে আপনার ভাগের, তারপরে গুণের, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখানে দেখুন ব্র্যাকেট দিয়ে শুরু আছে, তাই ব্র্যাকেটের কাজটা করবো। কোন ব্র্যাকেটে? প্রথম ব্র্যাকেটের কাজটা করবো। তো প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখুন ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তা প্রথম ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে তার মধ্যে আমরা ভাগের কাজটা আগে করবো, কারণ আমরা যে কোনো এরকম অঙ্কে থাকলে, এরকম যে কোনো অঙ্ক থাকলে তাহলে প্রথম ভাগের কাজটা করবো। তাহলে 3 24 72, এখানে হয়ে যাবে 3, তাহলে 72 আর 24-এর ফ্যাসলাটা আমরা মেটাই নিলাম। তাহলে এবার আমরা কী করবো, গুণ করবো, কারণ ভাগের পরে গুণ করতে হবে। তা 3 আর 75, 175 যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 5 15 5 হাতে 1, 3 7 21 আর 22 2 হাতে 2, 3 1 3 আর 2 5, অর্থাৎ 525 হয়ে যাবে। 525 এর সঙ্গে আপনি কী যোগ করবেন? এই 5টা যোগ করবেন। তাহলে কত হচ্ছে? 530 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, দেখুন 530 গুণ 20। আর এবার তাকে 2 দিয়ে ভাগ করবো। তা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এই 2 আর এই 20 কাটলে হয়ে যায় 10। তাহলে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 5300। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডিড দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। তাহলে আপনি অঙ্কের মধ্যে, তাহলে অঙ্ক আপনি বুঝলেন না, অঙ্ক করে গেলেন, তাহলে কি সম্ভব হয়? সেটা বলুন। আপনাকে অঙ্ক করার আগে আপনার অঙ্ক বুঝতে হবে যে কীভাবে অঙ্ক সমাধান করা যাবে। এবার আমরা 7 দাগের এই প্রশ্নটায় চলে যাবো। 7 দাগের এই প্রশ্নটায় চলে যাবো। 7 দাগের অঙ্ক আছে, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পায়, যা হলো 60% নম্বর পাওয়া এক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে 30 নম্বর বেশি। পরীক্ষার পূর্ণমান কত? অঙ্কটাকে আপনাকে বুঝতে হবে। প্রথমে 75% নাম্বার পায়, যা কিন্তু 60% নাম্বার পাওয়া শিক্ষার্থী থেকে প্রাপ্ত নম্বর 30 নম্বর বেশি। তাহলে আমার এই জায়গাটায় নাম্বার কত বেশি হচ্ছে? একজন 60% পাচ্ছে, একজন 75% পাচ্ছে। তাহলে এখানে কিন্তু নাম্বার বেশি হয়ে যাচ্ছে কিন্তু 15। তাহলে এই 15 নম্বর সমান কত নম্বর? 15 নম্বর সমান কিন্তু 30 নম্বর। 1 নম্বর সমান কত? 15 দিয়ে ভাগ হয়ে গেল। আর যেহেতু বলেছে পরীক্ষার পূর্ণমান কত, তাহলে আমরা এখানে যেহেতু পার্সেন্টেজ ধরে করছি, তাহলে 100-র মধ্যে কত হবে? তাই ইন্টু 100 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা 15 দিনে 30, 2 100 200, তাহলে 200-র মধ্যে কিন্তু পরীক্ষাটা চলছে। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ডিড দাগ 200। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর হবে ডিড দাগ। পরের প্রশ্ন কি আছে? 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির থেকে 20% বেশি দক্ষ। একসঙ্গে কাজ করে বাকি কাজ শেষ করতে তাদের আরও কতদিন সময় লাগবে? তো এই অঙ্কটা কিন্তু খুব একটা জটিল অঙ্ক, আর এরকম অঙ্ক কিন্তু একটা দুটো থাকবেই। তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। দেখতে হবে কতদিন সময় লাগবে। তো এর একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনি মনে রাখবেন। তার মানে কতদিন সময় লাগবে, এটা সময় মানে টি ফর সময় ধরলাম। এইটার সূত্র হচ্ছে, মানে সময় বার করতে গেলে আপনাকে TW অর্থাৎ টোটাল ওয়ার্ক বাই TF মানে টোটাল এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা, সেটা আপনাকে বার করতে হবে। মোট সময় যেহেতু বার করতে চাইছেন, তাহলে TW বাই TF অর্থাৎ সময় সমান টোটাল কাজ বাই টোটাল কর্মদক্ষতা। এবার আপনি কর্মদক্ষতা এবং সময় কিভাবে আপনি বার করতে পারবেন সেটা আপনি দেখুন। এই জায়গাটাই আপনার একটা বোঝার আছে। এখানে টোটাল মনে করুন 100 ইউনিট কাজ, মোট মনে করবেন 100 ইউনিট কাজ। 100 ইউনিট কাজের মধ্যে দেখুন 10% কাজ 8 দিনে করা হয়ে গেছে, কিন্তু 10% কাজ করেছে কত দিনে? 8 দিনে। কে করেছে? এই যে রাখি করেছে। তাহলে একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে দেখবেন এটা আপনি করতে পারবেন নিজে। তাহলে 10% কাজ করেছে কত দিনে? 8 দিনে। কে করেছে? রাখি। আর লিখে রাখলাম, রাখি করেছে, এটা রাখি 8 দিনে করেছে 10% কাজ। বাকি কাজ কত থাকছে? বাকি কাজ থাকছে কিন্তু 90% কাজ। তাহলে 10% কাজ করছে 8 দিনে, তাহলে রাখির এফিসিয়েন্সি কত হবে? 8 দিনে করে 10%, তাহলে 1 দিনে করে কত? 1 দিনে করবে 10/8। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 দিনে 10 আর 4 দিনে 8 হয়, অর্থাৎ 5 4 হয়। পড়ে থাকছে কত? 90% কাজ, কিন্তু 90% কাজ এখনও কিন্তু বাকি আছে। তো 90% বলতে 90 ইউনিট কাজ, 90 ইউনিট কাজ কিন্তু এখনও বাকি আছে। মোট কাজ 100 ইউনিট, তার থেকে 10 ইউনিট করা হয়ে গেছে, 90 ইউনিট কাজ কিন্তু এখনও বাকি আছে। এই বাকি ইউনিটটা কি করবে? এখানে বলছে যে তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির থেকে 20% বেশি কাজ করতে পারেন। তাহলে আমার মানে পুনম কতটা কাজ করতে পারে? রাখি যদি 8 দিনে 5/4 করতে পারে, তাহলে ওই হিসাবে
কি বলেছে, যিনি কিন্তু 20% বেশি কাজ করতে পারে। 20% বলতে কি হবে, এই যে 5-এর 4টা আমরা দিলাম তার 20%, 20% মানে 20/100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 20 100, আর এই 20 আর এই 20 কেটে যায়, তাহলে এখানে হয়ে যাবে 1/4। তাহলে এই 1/4% কাজ কিন্তু ও বেশি করতে পারে, মানে 1/4 কাজ বেশি করতে পারে কে, পুনম। তাহলে 1/4 আর এদিকে কত আছে 5/4, এই কাজটা কিন্তু ও করবে। এখানে 4 লসাগু হয়, তাহলে এখানে 5 আর 1 6, 6/4, 6/4 সমান সমান 3/2 ইউনিট। তো আমরা এখানে 6/4ই রেখে দেবো, কারণ এখানে লসাগু ক্ষেত্রে একটা সুবিধা হয়ে যাবে, 3-এর 2 না নিতেও পারি। তো এবার আমরা চলে যাবো সরাসরি এই জায়গাটায়, ভালো করে বুঝবেন। এখানে আপনি ভালো করে বুঝেছেন আশা করি। এবার আমরা সরাসরি চলে যাবো এই সূত্রে, অর্থাৎ টাইমের ব্যাপারটা আমরা বার করবো। TW মোট কাজ কতটা, মোট কাজ করতে হবে এই যে 90 কাজ, এই যে 90% কাজ, মানে অর্থাৎ 90 ইউনিট কাজ করতে হবে এখনো, বাই। এবারে কি আছে, এবারে এরা এদের কর্মদক্ষতা কত, এদের কিন্তু এফিসিয়েন্সি রাখির আছে কিন্তু 5/4, 5/4, পুনমের আছে কত, পুনমের আছে কিন্তু 6/4। তাহলে 5/4 যোগ 6/4, সুন্দরভাবে কিন্তু অঙ্ক সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান সমান কি দিতে পারি, 90 ওপরে, আর এখানে 4 লসাগু হয়ে যাবে, আর 5 আর 6 11 হয়ে যাবে এটা, তাহলে 11 আর 4টা তাহলে উপরে চলে যাবে, তাহলে 4 9 36, অর্থাৎ 360/11। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটা পূর্ণমান বেরোবে। কিন্তু এখানে যেহেতু বলেছে 360/11 দিন, তাই আপনি এটাকে উত্তর করলেন, ডির দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে অঙ্কটা সমাধান করলেন। দেখুন, অঙ্ক আগে আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু আপনি জায়গায় পৌঁছাতে পারবেন। আর এরকমভাবে অঙ্ক করতে গেলে আর এডুকেশন স্কুলের হাত আপনাকে ধরতেই হবে, কারণ আর এডুকেশন চ্যানেল একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল যেখানে কম্পিটিটিভ পরীক্ষার বিভিন্ন রকম প্র্যাকটিস সেট নিয়মিত কিন্তু কমপ্লিট করায়। তাই এবার আমরা 9 দাগের এই প্রশ্নে চলে যাবো। 9 দাগের প্রশ্ন কী আছে সেটা দেখব। 9 দাগের প্রশ্ন আছে, একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো, 10 বছরে নিজের দ্বিগুণ হয়, তাহলে কত সময় এটি নিজের 4 গুণ হবে। তার মানে যদি আপনি পি টাকা আসল ধরেন, তাহলে 10 বছর হচ্ছে কত, 2p, আর তারপরে হচ্ছে কত, মানে 4 গুণ, 4 গুণ মানে 4p। এই 4p হতে কত সময়, কারণ 10 বছর দ্বিগুণ হচ্ছে 4p হতে কত সময়। তা 4p হতে আপনার 10 গুণ যদি 2 বছর, মানে 10 গুণ যদি 10 বছর হয়, তাহলে 4 গুণ হতে কিন্তু 20 বছর দেবে, এরকম কিন্তু কোনো বিষয় না। এখানে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিকভাবে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনি বেরিয়ে যাবে। তাহলে এটা আপনি উত্তর বার করতে গেলে আপনি কী করবেন, তাহলে এখানে আপনার উত্তর বার করতে গেলে আপনার একটা অবলম্বন করতে হবে। সেটা কি, অমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100 মাথায় t, অর্থাৎ এটা সুদের হার, এটা সময়, এটা আসল। তাহলে এই সূত্রটা আপনি মনে রাখবেন। তাহলে আপনার কি হচ্ছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ মানে 2p হচ্ছে। এইটা কি সমূল চক্রবৃদ্ধি, সমূল সুদে আসলে কিন্তু এটা। তাহলে সুদে আসলে 2p সমান কত হবে, তাহলে এখানে p × 1 + r/100, আর টির মান কত, 10 বছর, তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে, পিটা 2p হয়ে গেল কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে এখান থেকে এই p আর এই পিটা আপনি কেটে দিতে পারেন। তাহলে এটা যদি আপনি 2p পান, তাহলে 4p হতে কত সময় লাগবে। এবার এই 2টাকে আমার কি করতে হবে, 4 গুণ করতে হবে, মানে 4p করতে হবে। তাহলে আমার এখানে কি পথ অবলম্বন করতে পারি, তাহলে দেখুন, এটা হচ্ছে যে সূচকের অঙ্কে, এটা 2 এর মধ্যে কিসের মানে 1 আছে, 1কে 2 দিয়ে গুণ করুন। আর এখানেও সেমভাবে আপনি কি করবেন, 1 + r/100, এটার 10 আছে, 10কে আপনি 2 দিয়ে গুণ করুন। তাহলে দেখুন, আমি এর সহগকে কিন্তু 2 দিয়ে গুণ করলাম, তাহলে খুব সহজে কিন্তু এটা হয়ে গেল। এবার আমরা এটাকে কি করতে পারি, 2 এর স্কোয়ার করতে পারি। 2 এর স্কোয়ার সমান সমান কত, 2 এর স্কোয়ার সমান 4 করতে পারি কিন্তু। তাহলে আমরা 2 এর স্কোয়ার সমান 4, তা 4 সমান সমান কত হচ্ছে, 4 সমান সমান কিন্তু এবার এটা হচ্ছে 1 + r/100, আর এখানে দেখুন 10 × 20, দেখুন t ফর 20 হচ্ছে, তাহলে 20 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 20 বছরে 4 গুণ হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে টির মানগুলো 20 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দেখা হবে সঠিক উত্তর। কোনো মানে অন্য কোনো নিয়ম করার দরকার নেই, আপনি এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবেন। এবার আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। 10 দাগের প্রশ্ন কী আছে, 10 দাগের প্রশ্ন আছে, দেখুন, একটি পণ্যের বিক্রয় মূল্য 5175, এটিতে 25% ছাড় দেওয়া হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত। তো যেহেতু পণ্যটির মুদ্রিত মূল্য, অর্থাৎ যে মূল্যটা ফেলানো আছে সেই মূল্যটা কত, সেটা আপনি যদি বার করতে চান, এখানে যেহেতু বলে যে 25% ছাড় দেওয়া হয়, তার মানে 100 টাকা লেখা থাকলে ওটাকে 75 টাকা বিক্রি করা হয়। তাহলে 25% ছাড় মানে 75, মানে 75/100, 100 টাকা লেখা থাকলে কিন্তু 75 টাকা বিক্রি করা হয়। এবার যেহেতু বলছে মুদ্রিত মূল্য কত, তাহলে আপনি কী করবেন, এই 5175 এটাকে আপনি উল্টো করে গুণ করে দেবেন, 100টা উপরে দেবেন, 75টা নিচে দিয়ে দেবেন, ব্যাস। এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 75কে এটা যদি ক্যালকুলেশন করেন, তাহলে 69 হয়ে যাবে। তাহলে 69 আর 100 যদি গুণ করেন, তাহলে
6,900 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক আপনি সহজে সমাধান করতে পারবেন। এরকমভাবে সহজে সমাধান করতে আপনার আর এডুকেশন স্কুলের হাত আপনাকে ধরতেই হবে, তবেই কিন্তু আপনি সহজে সব অঙ্ক সমাধান করতে পারবেন। আমরা 11 দাগের প্রশ্ন চলে যাব। 11 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। 11 দাগের প্রশ্ন আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতাকে, প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে? তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর 1961 সালে ব্রিটিশ আইনজীবী পিটার বেনসন কিন্তু এটা প্রতিষ্ঠিত করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পিটার বেনসন হবে সঠিক উত্তর। কত সালে? 1961 সালে, 1961, 1961 সালে কিন্তু পিটার বেনসন এটা প্রতিষ্ঠা করেছিল। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, তো এখানে এই যে পিটার বেনসন কিন্তু একজন কে ছিলেন? পিটার বেনসন কিন্তু একজন আইনজীবী ছিলেন, এটা কিন্তু আপনি মনে রাখবেন। তো তাহলে নিশ্চিত এটা এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা কিন্তু আইন সংক্রান্ত কোনো একটা বিষয় আছে। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে ভাট কোন দেশের মুদ্রা? এখানে দেখুন 12 দাগের প্রশ্ন আছে, ভাট কোন দেশের মুদ্রা? থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর আর মালদ্বীপ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এটা কিন্তু ভাট কিন্তু হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। থাইল্যান্ডের মুদ্রার নাম কিন্তু ভাট, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এখানে কিন্তু কেউ আবার বাহটও বলে, আবার বাটও বলে। তো এরকম কিন্তু বিভিন্ন উচ্চারণ আছে, আপনারা একটু ঠিক করে নেবেন। তো থাইল্যান্ডের সরকারি মুদ্রা কিন্তু এই ভাট। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু থাইল্যান্ড দেশ। আর এর রাজধানীর নাম কি যদি পাশাপাশি আমরা জানি, তাহলে থাইল্যান্ডের রাজধানী কিন্তু হচ্ছে ব্যাংকক। ব্যাংকক কিন্তু এর রাজধানী। আর হচ্ছে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। আর পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি, কখনো কখনো কিন্তু প্রশ্ন পড়ে শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? শ্বেত হস্তির দেশ, তা শ্বেত হস্তির দেশ কিন্তু এই থাইল্যান্ডকে বোঝায়। অর্থাৎ এর দেখা হবে এখানে সঠিক উত্তর। থাইল্যান্ডের আরও কিছু থাইল্যান্ড সম্পর্কে আরও কিছু আপনারা শুনলেন। তো শ্বেত হস্তির দেশ কিন্তু থাইল্যান্ড। এছাড়াও যদি আপনাকে বলে টোগোর মুদ্রার নাম কি, তার টোগোর মুদ্রা হচ্ছে CF ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক কিন্তু আপনার টোগোর মুদ্রা। আর টোগোর রাজধানী কোথায় আশা করি জানেন, সেটা হচ্ছে টোগোর রাজধানী লোম। তাজিকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোমানি। আর তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুসনোবে। আর তানজানিয়ার কিন্তু মুদ্রা হচ্ছে তানজানিয়ার সিলিং। আর তানজানিয়ার রাজধানী হচ্ছে দোদোমা। পাশাপাশি আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন নেপাল, নেপালের রাজধানী কিন্তু কাঠমান্ডু। আর এই নেপালের মুদ্রার নাম কিন্তু মুদ্রার নাম হচ্ছে রুপি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপ, মালদ্বীপ যার রাজধানী হচ্ছে মালে, এর কিন্তু রুপিয়াহো, বানানটা আবার একটু দেখবেন, রুপিয়াহো, রুপিয়াহো, রুপিয়াহো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শ্রীলঙ্কার মুদ্রার নামও কিন্তু রুপি। শ্রীলঙ্কার রাজধানী কিন্তু কলম্বো। তো এবার আমরা 13 দাগের প্রশ্নে চলে যাবো। 13 দাগের প্রশ্ন কী আছে দেখব। 13 দাগের প্রশ্ন আছে দেখুন, দ্য উইন্ড অন হান্টেড হিল বইটির লেখক কি? দ্য উইন্ড অন হান্টেড হিল, অরুন্ধতী রায়, রাস্কিন বন্ড, বিক্রম ভাট আর ঝুম্পা লাহিড়ী। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হচ্ছে রাস্কিন বন্ড। বিদ্যাগ হবে সঠিক উত্তর। দ্য উইন্ড অন হান্টেড হিল বইটির লেখক হচ্ছে রাস্কিন বন্ড। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্ন, বালিমেলা প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? বালিমেলা প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ আর উড়িষ্যা। তো বালিমেলা প্রকল্প এটি কোন রাজ্যে আছে? তাই এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে আছে, উড়িষ্যায় বালিমেলা প্রকল্প। বালিযাত্রা উৎসবের মাধ্যমে কিন্তু উড়িষ্যার প্রাচীন নৌযাত্রার ইতিহাসকে কিন্তু স্মরণ করা হয়। আর বালিযাত্রা শব্দটির অর্থ হলো বালির দিকে যাত্রা। বালি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। কলিঙ্গের সঙ্গে বালি দ্বীপের নিয়মিত বাণিজ্য সম্পর্ক আছে। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে নৌযাত্রী বণিকেরা ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করতেন। ভারতীয় মহিলারা এই উৎসবে বৈঠা বন্দনা করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে বালিমেলা প্রকল্পটি হচ্ছে উড়িষ্যার। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে, কোন রাজ্যে করিমগঞ্জ জেলার নাম বদল করে শ্রীভূমি রাখা হয়েছে? তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকারি সিদ্ধান্ত নিয়েছেন, আসামের সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জ জেলাটির নাম বদল করে শ্রীভূমি রাখা হবে। এটা কিন্তু আসামের রাজধানী দিসপুরে মন্ত্রিসভা বৈঠকে কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছিল। এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এই নাম বদল করে কিন্তু ইনি শ্রীভূমি রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পাশাপাশি আপনারা অনেক কিছু জানতে পারলেন। জানতে পারলেন আসামের রাজধানীর নাম, যেখানে বলা হয়েছে দিসপুর। আর আসামের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও কিন্তু আপনি এটা বুঝতে পারলেন যে শ্রীভূমি রাখা হয়েছে, এই নামটা কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু রেখেছেন। আর এই করিমগঞ্জটা কিন্তু বাংলাদেশ লাগোয়া জেলা এই করিমগঞ্জ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ইভেন্ট এর সংকেত
এটা এটা হলে রিভেঞ্জ এর সংকেত কী হবে? ইভেন্টের সংকেত এটা হলে রিভেঞ্জের সংকেত কী হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি কীভাবে বার করবেন? দেখুন এই অঙ্কটা কিন্তু এই রিজনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ইর মান কিন্তু এখানে ইর মান হচ্ছে 5, ইর মান আছে কিন্তু 5, এবিসিডি এই সিরিজে ইর মান 5, আর ভির মান কত? ভির মান কিন্তু 22, আর ইর মান কত? ইর মান 5, এনের মান কত? এনের মান কিন্তু 14, তারপরে টির মান কত? টির মান কিন্তু আপনার 20। তাহলে এখানে কিভাবে হচ্ছে দেখুন, এই 5টা 5 বসে গেল, আর এই 2 আর এই 2 যোগ করছে, তাহলে 4 হয়ে গেল। এই 5টা এই 5 বসে গেল, আর এখানে 4 আর 1 5 হয়ে গেল। আর এখানে এই টির মান 20 আছে, 20 আর মানে 2 আর 0 যোগ করলে হয়ে যাচ্ছে 2। তাহলে দেখুন 5 4 5 5 2, এইখানে যেটা আছে 5 4 5 5 2, তাহলে রিভেন্সের সংখ্যা তো কিন্তু ওইভাবে বসবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 18, ইর মান কত? 5, ভির মান কত? ভির মান হচ্ছে 22, ইর মান কত? 5, এনের মান কত? 13, 14, এনের মান 14, জির মান কত? জির মান 7, আর ইর মান কত? 5। তাহলে দেখুন এখানে 8 আর 1 9, এখানে 5 করতে 5, এখানে 2 আর 2 4, এখানে 5 থাকলো, 4 আর 1 5, তারপরে 7 করতে 7, তারপর 5 করতে 5। তাহলে হচ্ছে কত? 9 5 4 5 5 7 5, 9 5 4 5 5 7 5, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই রিজনিংটা সমাধান করা যায়, এবং রিজনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। 17 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 17 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রশ্নে দেওয়া নাম্বার জুটির দ্বিতীয় সংখ্যাটি পাওয়া গিয়েছে প্রথম সংখ্যার উপর কিছু গাণিতিক কার্যের মাধ্যমে। একটি পদ্ধতি অনুসরণ করা হয়েছে, একটি ছাড়া বাকি সংখ্যার জুটির ক্ষেত্রে ব্যতিক্রম চিহ্নিত করুন। তাহলে এখানে দেখুন, এখানে আছে 13 13 169, 13 স্কোয়ার করলে 169, আর এখানে আছে 14, তাই এটা 14 থেকে 1 বিয়োগ করুন, তাহলে 13 চলে আসবে। দেখুন এটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু বাকিগুলো কিন্তু একটা কোনো কিছুর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। এখানে 18 যদি 17 করি, তার 17 17 289 হয়, 225 আছে, কোনোভাবে এটা কিন্তু সম্ভব হচ্ছে না। এবার যদি এখানে 15 15 225 আছে, কিন্তু এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে তবেই কিন্তু 15, তাহলে বাকিগুলো 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করলে এখানে হচ্ছে 14, তাহলে 14 14 কত? 196। আবার এখানে দেখুন, এখানে আমরা যদি 3 বিয়োগ করি, তাহলে এখানে পাচ্ছি 16, তাহলে 16 16 কত? 256। তাহলে এই তিনটি দেখুন মিল আছে, কিন্তু এইটা কিন্তু মিল নেই, এটা 1 বিয়োগ করলে কিন্তু এটা চলে আসছে। তাহলে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। এর 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে দেখুন, সংখ্যাগুলির মধ্যে সঠিক গাণিতিক চিহ্ন বসান। এইখানে এমনভাবে চিহ্নটা বসাতে হবে যেটার উত্তর এসে যাবে 24। তো দেখুন এখানে যদি আমরা বিয়োগ করি, এটা যদি গুণ করি, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, 4 এর সঙ্গে 6 গুণ করলে 24 হয়। তো এটা কিন্তু এর দেখা হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখুন এখানে কিন্তু আপনার ওই মেথডটা, আমি যে মেথডটা প্রথমে সলভ করতে শিখিয়ে আসলাম, সেই মেথডটা কিন্তু এখানে কাজে লাগাইনি। এখানে উচিত ছিল যিনি প্রশ্ন করেছেন তিনি ওই মেথডটাকে কাজে লাগানো, অর্থাৎ 3 আর 6 আপনার গুণ করতে হবে, 3 6 18, 18 থেকে 7 বিয়োগ করতে হবে, তবে কিন্তু এখানে 11 হবে। এটা কিন্তু নিয়ম, কিন্তু এখানে কিন্তু সেই নিয়মটা মানিনি। তো কখনো কখনো এরকম প্রশ্ন পড়ে। তো যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা 19 দাগের প্রশ্নে চলে যাবো। 19 দাগের প্রশ্নে চলে যাবো, দেখবো 19 দাগের প্রশ্ন কী আছে। 19 দাগের প্রশ্ন আছে, যদি জলকে খাদ্য, খাদ্যকে বৃক্ষ, বৃক্ষকে আকাশ, আকাশকে প্রাচীর বলা হয়, নিচের কোনটিতে ফল জন্মাবে? তাহলে অবশ্যই গাছে ফল জন্মায়, অর্থাৎ ট্রি হবে এর সঠিক উত্তর। তো এখানে ট্রিকে কী বলবো, অর্থাৎ বৃক্ষকে কী বলবো? বৃক্ষকে আকাশ বলবো, স্কাই, অর্থাৎ এর দেখাবে সঠিক উত্তর আকাশ। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 3টি বিবৃতি ও 3টি উপসংহার 1 2 3 দেওয়া হয়েছে। ধরে নিতে হবে যে বিবৃতি দেওয়া তথ্যগুলি সঠিক, তা প্রচলিত ধারণা পরিপন্থী হলেও নির্ণয় করতে হবে কোনো উপসংহার বিবৃতির সঙ্গে যুক্তিসঙ্গতভাবে প্রযোজ্য। নির্ণয় করতে হবে কোনো উপসংহার যুক্তিসঙ্গত প্রযোজ্য। এখানে বিবৃতি দেওয়া আছে, তো 20 দাগে যে বিবৃতি দেওয়া আছে, বলছে কি সব বালিশ হলো শয্যা, কোনো টেবিল শয্যা নয়, কিছু টেবিল হলো চেয়ার। উপসংহারে আছে কোনো বালিশ টেবিল নয়, কিছু চেয়ার হচ্ছে বালিশ, কোনো শয্যা চেয়ার নয়। শুধু উপসংহার প্রযোজ্য, শুধু উপসংহার 1 প্রযোজ্য, শুধু উপসংহার 1 এবং 2 উভয় প্রযোজ্য, উপসংহার 1 ও 2 উভয় প্রযোজ্য, উভয় প্রযোজ্য। তো এর সঠিক উত্তর তাহলে কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, শুধু উপসংহারে 1 প্রযোজ্য, অর্থাৎ কোনো বালিশ টেবিল নয়। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এরকম প্রশ্ন কিন্তু আরআরবি গ্রুপ ডির মতন পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু পড়ে, এরকম প্রশ্ন পড়ে। প্রশ্নচিত্রে সঠিক মিরর ইমেজটি চিন্তা করুন, অর্থাৎ আয়নায় আপনি কীভাবে দেখবেন। বিকল্পগুলির মধ্যে যদি আয়নাটিকে প্রশ্নচিত্রের ডান দিকে রাখা হয়, আয়নাটাকে আপনার প্রশ্নচিত্রের ডান দিকে রাখা হয়, তাহলে মিররটা আপনি কীভাবে দেখবেন। তো এখানে যে অপশানগুলো আছে, তাহলে এইটার দেখুন এটার সাথে মিল আছে, ডান দিকে রাখলে আপনি এরমভাবে দেখবেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 21-এর বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে বসবে। এই প্রশ্নচিহ্নের স্থানে কোনটি বসবে? তো এখানে দেখুন
এই যে ছবিগুলো দেওয়া আছে, একটা এখানে দেখুন এই রম্বস তৈরি করা, এটা কিন্তু শূন্য আছে, এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার কি করা আছে, এটা কিন্তু আপনার ভরাট করা আছে, তারপরে দেখুন এটা নিচে এসছে, তারপরে এটা নিচে এসছে। তাহলে এরপরেরটা কি হবে, এরপরটা অবশ্যই খালিটা হবে। তাহলে এর এরকম জায়গায় হবে, খালিটা এরকম জায়গায় হবে। আর আপনার এই ত্রিভুজটা এরকম আছে, তারপরে এরকম তারপরে দিকে এদিকে, তারপরে এদিকে, তারপরে এবার এদিকে হবে, এরকম হয়ে যাবে ত্রিভুজটা। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার মানে এই বিদ্যাকটা হবে সঠিক উত্তর। এটা কিন্তু চতুর্ভুজটি এক ধাপ ঘড়ির কাঁটার অভিমুখে যায় এবং পর্যায়ক্রমে কিন্তু সাবিত হয়। আর ত্রিভুজটি ত্রিভুজ 90 ডিগ্রি ঘোরায় কাঁটার দিকে কিন্তু ঘোরে এবং বৃত্ত পর্যায়ক্রমে সাদা হতে থাকে। তার মানে এখানে আপনার এটা কিন্তু সাদা হচ্ছে, এটা কিন্তু আপনার এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। 23 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 23 দাগের প্রশ্ন আছে, সঠিক বিকল্প চিত্রটিকে চিহ্নিত করুন যার মাধ্যমে প্রশ্নচিত্র খোদিত রয়েছে। তো প্রশ্নচিত্রটা এখানে খোদিত রয়েছে, তো এটা যদি কাটেন তাহলে এটার সঠিক উত্তর কী হবে। তো সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাগ। এখানে কিন্তু এটা কিন্তু যদি আপনি খোদিত করে কাটেন তাহলে কিন্তু সবচেয়ে এটাই কিন্তু হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্ন। 24 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু এদিকে সরাবো। এখন 24 দাগের প্রশ্ন দেখবো। 24 দাগের প্রশ্ন সরিয়ে নেওয়ার পরে ওপরের দিকে উঠবো। বলছে 24 দাগের প্রশ্ন আছে, তার আগে এখানে নির্দেশ দেওয়া আছে কি সঠিক বিকল্প চিহ্নিত করুন যার প্রশ্নচিত্র প্যাটার্নটিকে সম্পূর্ণ করবে। এখানে 24 দাগের প্রশ্নচিত্র কিন্তু এটা, এবার এই প্যাটার্নটাকে সম্পূর্ণ করবে, তার মানে এই জায়গাটায় যেটা কি করবে, এই জায়গাটায় কি হলে আপনার এটা সঠিক উত্তর হবে। তো এটার সঠিক উত্তর হবে কিন্তু এটা। এটা যদি আপনি এখানে বসান তাহলে এটা কিন্তু সঠিক উত্তরটা এর দেখাবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন, একটি কাগজ ভাঁজ করা, তার তা কাটার ধাপগুলি দেখানো হয়েছে, কাগজটিকে খোলা হলে তা দেখতে কেমন হবে তা বিকল্প চিত্রগুলোর মধ্যে চিহ্নিত করুন। তো 25 দাগের এই প্রশ্নটা, এগুলো এটার উত্তরটা কি হবে। তো তো এগুলো যদি আপনি করেন তাহলে এটা পাবেন, এই চিত্রটা পাবেন, দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 26 দাগের এই প্রশ্নটা আছে দেখুন, নিউটন ঘোষণা করার আগে নিচের মধ্যে কি প্রত্যাশিত ছিল যে যেসব জিনিস পৃথিবীতে অবিকর্ষিত হয়, মানে পৃথিবীতে সব জিনিস অবিকর্ষিত হয়, তাহলে এখানে আছে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, বুদ্ধগুপ্ত আর ব্রহ্মগুপ্ত। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কি হবে। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ, ব্রহ্মগুপ্ত কিন্তু এটা কিন্তু প্রথমে বলেছিলেন। নিউটন কিন্তু সেটা অনুসরণ করে উনি প্রমাণ করে দেখিয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 26 দাগের সঠিক উত্তর হবে দিকদাগ, ব্রহ্মগুপ্ত। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখানে বলছে প্রদত্ত চিত্রে ও বিন্দুতে দাঁড়িয়ে থাকা একটি ছেলে একই বল দিয়ে 3বার একটি বল নিক্ষেপ করে, কিন্তু মাটি থেকে বিভিন্ন প্রবণতা বারবার এটিকে প্রজেক্ট করে। নিক্ষেপের ফলে ফলাফল চিত্রে প্লট করা হয়েছে নিচের কোনটি একটি বৈধ উপসংহার। তো এখানে এটার এর সঠিক উত্তর কী হবে। এখানে এখানে আপনাকে মনে রাখতে হবে যে এটা যদি হিট করা হয় তাহলে বলটা কীভাবে কত উচ্চতার এখানে দেখুন, এখানে সাথে সাথে দিকদাগ দেখুন, প্রাথমিক প্রবণতা যত বড় হবে উচ্চতা তত বেশি হবে, প্রাথমিক প্রবণতা যত বেশি হবে উচ্চতা কিন্তু তত বেশি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাব। 28 দাগের প্রশ্ন আছে দেখুন, 28 দাগের কী প্রশ্ন আছে, দাবিয়ে সম্পূর্ণ ঘর্ষণহীন পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সিঁড়ি দিয়ে নিজেকে চালিত করতে পারে, কারণ আর যদি কোনো বাহ্যিক শক্তি, কোনো সিস্টেম কাজ না করে তাহলে তার গতিবেগ পরিবর্তন হতে পারে না। তাহলে এখানে বলছে এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বি বলছে এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সত্য কিন্তু আর মিথ্যা। এ মিথ্যা, পরে ওদিকে কি আছে দেখব, এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে এখানে তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে সম্পূর্ণ ঘর্ষণহীন পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সিঁড়ি দিয়ে নিজেকে চালিত করতে পারে, যদি কোনো বাহ্যিক শক্তি, কোনো সিস্টেম কাজ না করে তাহলে তার গতিবেগ পরিবর্তন হতে পারে না। তাহলে এ ও আর উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। উভয় সত্য কিন্তু এ কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। সম্পূর্ণ ঘর্ষণহীন পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সিঁড়ি দিয়ে নিজেকে চালিত করতে পারে, এ আর আর দুটোই কিন্তু সত্যি কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 29 দাগের প্রশ্নে চলে যাব, যার জন্য প্রশ্নটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। এর 29 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা সরিয়ে নিয়ে আসার পরে উপর দিকে যাব। এখন 29 দাগের প্রশ্ন আছে দেখুন, 29 দাগের প্রশ্ন আছে যে দাবি এ, এর দাবি কী করছে, পৃথিবীতে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজন হ্রাস পায়। একদম সঠিক কথা, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজন হ্রাস পায়। আর বলছে পৃথিবী একটি নিখুঁত গোলক নয়। আর বলছে পৃথিবী একটি নিখুঁত গোলক নয়। তো এখানে এ আর আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা।
এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কি হবে? তো দেখুন, এ এবং আর উভয় সত্য, দুটোই কিন্তু সত্য, একদম সঠিক কথা। কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, আর কিন্তু এর আবার সঠিক ব্যাখ্যা হবে না। যে এই কারণে হচ্ছে তা না কিন্তু, পৃথিবীতে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ওজন হ্রাস পায়, কিন্তু সেটা কোন কারণে? সেটা কিন্তু এই কারণে না, পৃথিবীর একটি নিখুঁত গোলক নয়, এটার কারণে কিন্তু এটা কখনো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যা হবে সঠিক উত্তর, এ আর আর উভয় সত্য কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। 30 দাগের প্রশ্ন আছে, প্রদত্ত পদার্থের ঘনত্বের ক্রমহ্রাসমান ক্রমে নিচের কোনটি সঠিক ক্রম? তো এখানে 30 দাগের সঠিক উত্তর কি হবে? ইস্পাত, তারপরে বুধ, তারপর বুধ, তারপর সোনা। তো সোনা, বুধ, ইস্পাত। তো এটা হচ্ছে সঠিক ক্রম, হচ্ছে সোনা, বুধ, ইস্পাত, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন কি আছে? গ্রহাণু বেল্ট তার কক্ষপথের মধ্যে অবস্থিত, গ্রহাণু বেল্ট তার কক্ষপথের মধ্যে অবস্থিত বুধ ও শুক্র, মঙ্গল ও বৃহস্পতি, বৃহস্পতি ও স্টর্ন, ইউরেনাস ও নেপচুন। তো এখানে 31 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মঙ্গল ও বৃহস্পতি কিন্তু গ্রহাণু বেল্ট এর কক্ষপথে অবস্থিত, মঙ্গল ও বৃহস্পতি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, মেঘলা রাত পরিষ্কারহীন মেঘহীন রাতের তুলনায় উষ্ণ, কারণ মেঘ আকাশ থেকে আসা শৈত্যপ্রবাহকে পৃথিবীতে নামাতে বাধা দেয়। একদম নয়, পৃথিবী দ্বারা প্রদত্ত তাপকে প্রতিফলিত করে, পৃথিবী দ্বারা প্রদত্ত তাপকে প্রতিফলিত করে। আচ্ছা, পরে আসছি এটা। তারপরে সি আছে কি, সির অপশন আছে, তাপ উৎপন্ন করে পৃথিবীর দিকে বিকিরণ করে, তাপ উৎপন্ন করে পৃথিবীর দিকে বিকিরণ করে, এটা হবে না। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে তাপ শোষণ করে পৃথিবীর দিকে পাঠায়, বায়ুমণ্ডল থেকে তাপ শোষণ করে পৃথিবীর দিকে পাঠায়। তো এটা কিন্তু নয়, এখানে কিন্তু পৃথিবী দ্বারা প্রদত্ত তাপকে প্রতিফলিত করে, পৃথিবী দ্বারা যে প্রদত্ত তাপ হয় সেটা কিন্তু প্রতিফলিত করে, যার জন্য মেঘলা রাতে পরিষ্কার মেঘহীন রাতের তুলনায় উষ্ণ হয়। এর কারণ হচ্ছে মেঘ কি করে, পৃথিবী দ্বারা প্রদত্ত তাপকে, পৃথিবীর যে তাপটা দেয় সেই তাপটা কিন্তু প্রতিফলিত করে, সে কিন্তু কোনো বিকিরণ প্রতিফলন এইসব বিকিরণ করে বা শোষণ করে এসব নাই কিন্তু, ও কিন্তু প্রতিফলিত করে। মেঘ মানে পৃথিবীতে উৎপন্ন যে তাপ, সে তাপ তো মানে উপরের দিকে উঠে যায়, সেটাকে কিন্তু প্রতিফলিত করে, মেঘ কিন্তু সেই তাপটাকে প্রতিফলিত করে। তাহলে মেঘ দ্বারা কি হয়, মেঘ পৃথিবী দ্বারা প্রদত্ত তাপকে প্রতিফলিত করে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। 33 দাগের প্রশ্ন আছে, যখন একটি আয়না একটি কোণ শূন্য দিয়ে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মির মাধ্যমে ঘোরানো হবে। যখন একটি আয়না একটি কোণ শূন্য দিয়ে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মির মাধ্যমে ঘোরানো হবে। এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে θ/2, থিটা, 2θ। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কি হবে? তো 33 দাগের সঠিক উত্তর কিন্তু হবে, এখানে বলছে যখন একটি আয়নায় একটি কোণ শূন্য দিয়ে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মির মধ্যে ঘোরানো হয়, তাহলে এটা হয়ে যাবে 2θ। এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 2θ। আমরা 34 দাগের প্রশ্নে চলে যাব। 34 দাগের প্রশ্ন কি আছে? 34 দাগের প্রশ্ন আছে, যখন একটি সিডি অডিও ও ভিডিও সিস্টেম ব্যবহৃত কম্প্যাক্ট ডিস্ক, যখন একটি সিডি সূর্যের আলোতে দেখা যায়, যখন একটি সিডি সূর্যের আলোতে দেখা যায়, তখন রামধনুর মতো রং দেখা যায়। এই ঘটনার ভিত্তিতে এটি ব্যাখ্যা করা যেতে পারে। রামধনুর মতো রং দেখা যায়, এর ঘটনার ভিত্তিতে এটি ব্যাখ্যা করা যেতে পারে। কি ব্যাখ্যা করে? প্রতিফলন ও বিবর্তন, প্রতিফলন সংক্রমণ, বিচ্ছুরণ সংক্রমণ, প্রতিসরণ, বিচ্ছুরণ আর সংক্রমণ। এখানে 34 দাগের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই প্রতিসরণ, বিচ্ছুরণ ও সংক্রমণ, এটা কিন্তু এর সঠিক উত্তর। ডির দাগ হবে সঠিক উত্তর। 34 দাগের সঠিক উত্তর হবে তো ডির দাগ। দেখবেন এই একটি সিডি নিয়ে একটু রোদে দাঁড়ালে আপনার এইগুলো হবে, প্রতিসরণ, বিচ্ছুরণ এবং সংক্রমণ, যার জন্য ওর মধ্যে রামধনুর মতো রং দেখতে পাবেন। রামধনুর যে 7টি রং, সেই 7টি রঙে ওখানে দেখতে পাবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 35 দাগের প্রশ্ন। 35 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন, নিচের কোনটিতে শব্দের গতি সর্বাধিক? এয়ার অ্যাট 0.6, এয়ার অ্যাট 100 ডিগ্রি সি, জল আর কাঠ। তো এর মধ্যে যেটা আছে, 0 ডিগ্রিতে কখনোই, 0 ডিগ্রি বাতাসে কিন্তু কখনোই যায় না, এখানে 100 ডিগ্রিতেও কখনো যায় না, শব্দ গতি হয় না। আর জলেও কিন্তু অত বেশি হয় না কাঠের তুলনায়, অর্থাৎ কাঠ হবে এখানে সঠিক উত্তর। এখানে কিন্তু লোহা, ইস্পাত এসব দেওয়া থাকলে কিন্তু সেটা একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেগুলো কিন্তু দেওয়া নেই, তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে কাঠ। কাঠে কিন্তু মানে শব্দের গতি সর্বাধিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। 36 প্রশ্ন আছে, নিচের ঘটনা বিবেচনা করুন। সন্ধ্যার সময় সূর্যের আকার, ভোরবেলায় সূর্যের রং, ভোরবেলায় চাঁদ দেখা যাচ্ছে, আকাশের পালক আর পোলেস্টার আকাশে দৃশ্যমান হচ্ছে, উপরে কোনটি অপটিক্যাল বিভ্রম? অর্থাৎ এটা এই নিচের এই যে ঘটনাগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটিকে আমরা অপটিক্যাল বিভ্রম বলবো? অর্থাৎ এটা ভুল আছে, দৃশ্যমান ভুল, ওটা হচ্ছে লম্বন ভুল আর কি যার বলে। এটাকে আমরা কিভাবে দেখবো, মানে কোনটাকে বলবো যে এটা ভুল? তো
তো আমরা এর মধ্যে এই ১ নম্বর যেটা আছে, ২ নম্বর যেটা আছে এবং ৪ নম্বর এটাকে আমরা অপটিক্যাল ভ্রম বলবো, মানে বিভ্রম। এটাকে আমরা ভুল বলবো কারণ সন্ধ্যার সময় সূর্যের আকার, সন্ধ্যার সময় যে সূর্যের আকার আমরা সূর্যের যে স্থানে দেখতে পাই সেই স্থানে কিন্তু সূর্য থাকে না। আবার এখানে এই যে ভোরবেলায় যে সূর্যের রং এটাও কিন্তু সেই একই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর আকাশের পলক, এটা কিন্তু এই তিনটি কিন্তু আমরা অপটিক্যাল বিভ্রমের মধ্যে মানে আনতে পারি। অর্থাৎ ১, ২ এবং ৪ এই তিনটি হচ্ছে অপটিক্যাল বিভ্রম, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো ৩৭ দাগের প্রশ্নে। ৩৭ দাগের যে প্রশ্নটা আছে দেখুন, দাবি আছে কি ৩৭ দাগের ৩৭ দাগে, এখানে দেখুন ৩৭ দাগের দাবি আছে এ অপশান, একটি ধাতব তারের তাপমাত্রা বৃদ্ধি পায় যখন এটির মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয়। কারণ কি একে অন্যের সঙ্গে ধাতব পরমাণুর সংঘর্ষ তাপশক্তি প্রকাশ করে। কোড এ আর আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি আছে এ সত্য কিন্তু আর মিথ্যা, ডি আছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তো এইখানে এর সঠিক উত্তর হবে এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর, এ আর আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। এই যে একটি ধাতব তারের তাপমাত্রা বৃদ্ধি পায় যখন এটির মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহিত হয়, একে অন্যের সঙ্গে ধাতব পরমাণুর সংঘর্ষ তাপশক্তি প্রকাশ করে, সেই জন্য কিন্তু এ আর আর উভয় সত্য এবং আর হলো এর একটা সঠিক ব্যাখ্যা। আমরা ৩৮ দাগের প্রশ্নে চলে যাব। ৩৮ দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নাইক্রোম ও জার্মান সিলভার কোন সাধারণ মৌলটি থাকে? নাইক্রোম এবং জার্মান সিলভারে কোন সাধারণ মৌলটি থাকে? ক্রোমিয়াম, নিকেল, তামা আর রূপো। তো নাইক্রোম তার আর জার্মান সিলভার এই দুটোতেই কিন্তু নিকেল থাকে। ধাতু সংক্রান্ত যে কোনো একটা প্রশ্ন কিন্তু রিলেট গ্রুপের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, যে কোনো শিফটে, মানে প্রতিটা শিফটে কিন্তু ধাতু সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই থাকবে। নাইক্রোম এবং জার্মান সিলভারের দুটোতেই কিন্তু নিকেল থাকে। আমরা অ্যাভোগাড্রোর সূত্র, আমরা ৩৯ দাগের প্রশ্নে চলে যাবো। অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য হয় কোনখানে? শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাসীয় এবং তরল পদার্থের ক্ষেত্রে, শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, শুধুমাত্র গ্যাসীয় কঠিন পদার্থের ক্ষেত্রে। অ্যাভোগাড্রোর সূত্র এটা হচ্ছে গ্যাসের সূত্রে পাওয়া যায়, অর্থাৎ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রটা প্রযোজ্য। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, ৪০ দাগের প্রশ্ন। ৪০ দাগের প্রশ্ন কি আছে, কোন প্রকার মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম বেশি পরিমাণে থাকে? পেডোক্যাল মাটি, পেডালকার মাটি, উপকূলের মাটি, পার্বত্য মাটি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, পেডোক্যাল মাটি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এতে কিন্তু লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, ৪১ দাগের প্রশ্নে। ৪১ দাগের প্রশ্ন কী আছে? ৪১ দাগের প্রশ্ন আছে অয়েল অফ মিরাবেন কোন মৌলের নাম? এখানে আছে ন্যাপথলিন, নাইট্রোবেনজিন, ফেনল, টলুইন। তো এখানে সঠিক উত্তর হবে নাইট্রোবেনজিন, অর্থাৎ ৪১ দাগের সঠিক উত্তর হবে কিন্তু নাইট্রোবেনজিন। অয়েল অফ মিরাবেন কোন মৌলের অন্য নাম? নাইট্রোবেনজিনের অপর নাম অয়েল অফ মিরাবেন। কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মিশ্রণে কিন্তু এই অয়েল অফ মিরাবেন তৈরি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমান মিরাবেন তেল শিল্প উৎপাদনের প্রধান কৌশল হলো নাইট্রিক সালফিউরিক অ্যাসিড পদ্ধতি। বেনজিন এবং সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে তীব্র আলোড়নের অধীনে বিক্রিয়া করে এবং মিরাবেন তেল উৎপন্ন করে। এই প্রক্রিয়াটির সুবিধা বেশি, তবে এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার প্রয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অয়েল অফ মিরাবেনটা কী জিনিস। তো এবার আমরা চলে যাবো ৪২ দাগের প্রশ্নে। ৪২ দাগের প্রশ্ন আছে কি, একটি পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে? পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে সেটা আপনাকে জানতে চাইছে। তো একটি পেন্ডুলামের দোলনকাল দৈর্ঘ্য, প্রস্থ, গোলাকার, গোলকের ঘনত্ব এবং গোলকের আকার। তো এখানে সবসময় মনে রাখবেন একটা পেন্ডুলামের দোলনকাল আছে দৈর্ঘ্যের প্রসারণের উপর কিন্তু নির্ভর করে, মানে দৈর্ঘ্য সবসময় মনে রাখবেন একটা জিনিস, দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্য এবং ওই স্থানের অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে। কি বললাম? দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্য এবং ওই স্থানের অভিকর্ষ স্তরের উপর কিন্তু নির্ভর করে। তাহলে এখানে আমার বলছে পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে? তা এর দেখা হবে সঠিক উত্তর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য ছাড়াও আরেকটা কিসের উপর নির্ভর করে? ওই স্থানের অভিকর্ষ স্তরের উপরেও নির্ভর করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ৪৩ দাগের প্রশ্নে চলে যাবো। সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? ফিউশন, ফিশন, বিস্ফোরক আর সংকোচন। তো এখানে ৪৩ দাগের সঠিক উত্তর কী হবে? তো সৌরশক্তি সৃষ্টি হয় সাধারণত ফিউশন পদ্ধতি দ্বারা। ফিউশন অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। ফিউশন পদ্ধতি কিন্তু সৌরশক্তি সৃষ্টি হয়। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপ এবং তাপের কারণে হাইড্রোজেনের পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে। ফিউশন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, আর এই শক্তি সূর্যের আলো এবং তাপের উৎস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ফিশন, বিস্ফোরণ এবং সংকোচন, এই তিনটি পদ্ধতি দ্বারা কিন্তু কোনো মতে এই সৌরশক্তি সৃষ্টি হয় না, ফিউশন পদ্ধতি দ্বারা কিন্তু সৌরশক্তি সৃষ্টি হয়। তার ফিউশন কাকে বলে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিলাম। এবার আমরা চলে যাবো ৪৪ দাগের প্রশ্নে। ৪৪ দাগের প্রশ্নে চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু তো পরবর্তী পেজে আমরা চলে যাবো ৪৪ দাগের প্রশ্নে। তো এখানে দেখুন আমরা চলে এসেছি ৪৪ দাগের প্রশ্নে। ৪৪ দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার প্রথম প্রশ্ন কী আছে দেখব। শিশুর পিতৃত্ব নির্ণয়ের জন্য নিচের কোন কৌশলটি গ্রহণ করা যায়? প্রোটিন বিশ্লেষণ, ক্রোমোজোম গণনা,
ডিএনএর গুণগত বিশ্লেষণ, আঙুলের ছাপ বিশ্লেষণ। তো ডিএনএর গুণগত বিশ্লেষণ দ্বারা কিন্তু শিশুর কৃতিত্ব নির্ণয় করা যায়, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন কি আছে? 45 দাগের প্রথম প্রশ্ন আছে, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে, বৃক্কে, ফুসফুসে আর পাকস্থলীতে। সবসময় মনে রাখবে মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় কিন্তু লিভারে, অর্থাৎ যকৃতে। এর দাগ হবে সঠিক উত্তর, লিভারে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। আমরা চলে যাবো 46 দাগের প্রশ্নে। 46 দাগের প্রশ্ন কি আছে? 46 দাগের প্রশ্ন আছে, পেঁপে গাছের তরুক্ষীর উপস্থিত উৎসেচকটির নাম কি? অ্যামাইলেজ, রেজিন, লাইপেজ আর প্যাপেইন। তো এখানে পেঁপে গাছের উৎসেচকের নাম হচ্ছে প্যাপেইন, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা 47 দাগের প্রশ্নে চলে যাবো। 47 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কোন ধরনের খাদ্যের স্বেচ্ছার সহজে হজম হয় না? কোন ধরনের খাদ্যের স্বেচ্ছার সহজে হজম হয় না? কাঁচা, রান্না করা, সিদ্ধ করা আর পচা। তো স্বেচ্ছার সহজে হজম হয় না, সেটা হচ্ছে কাঁচা খাদ্যের স্বেচ্ছার সহজে হজম হয় না, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে? 48 দাগের প্রশ্ন। 48 দাগের প্রশ্ন আছে, জীবনবিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? জীবনবিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এটা ইকোলজি, মাইক্রোলজি, এটা বংশগতি, এন্টোমোলজি। তো সবসময় মনে রাখবেন কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এন্টোমোলজি। এই শাখায় কিন্তু এটা কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর, এন্টোমোলজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 49 দাগের প্রশ্ন চলে যাবো। 49 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি এবং স্পন্দন গতি। তো এটা কিন্তু ঘড়ির কাঁটার গতি কেমন গতি? তো এটা হচ্ছে ঘূর্ণন গতি, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, ঘূর্ণন গতি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাবো। 50 দাগের প্রশ্ন কি আছে? 50 দাগের প্রশ্ন আছে, বাল্বের ফিলামেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? টাংস্টেন, নাইক্রোম, তামা আর রূপা। তো এখানে একটা বিষয় আপনার একটু জানার আছে, আলোর বাল্বে আর্গনের ব্যবহার টাংস্টেনের ফিলামেন্ট বাষ্পীভবন রোধ করে, যার ফলে আলোর বাল্বে আয়ু বৃদ্ধি পায়। একমাত্র টাংস্টেন ব্যবহার করার জন্য কিন্তু আলোর মানে বাল্বের আয়ু কিন্তু আলোর বাল্বের আয়ু কিন্তু বৃদ্ধি পায়, একমাত্র টাংস্টেন দিয়ে ফিলামেন্ট তৈরি করার জন্য। অতএব আমরা বলতে পারি এখানে এর দাগ হচ্ছে সঠিক উত্তর, টাংস্টেন। আলোর বাল্বের অক্সিজেনকে গরম টাংস্টেন ফিলামেন্টকে ক্ষয় করা থেকে বন্ধ করতে বৈদ্যুতিক বাল্বে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, যার ফলে একটি বাল্ব আয়ু বৃদ্ধি পায়। এখানে কিন্তু আরেকটা জিনিসও আপনারা জেনে নিলেন, বাল্বের ফিলামেন্ট তো ব্যবহার করা হয়, যার জন্য আলোর বাল্বের ফিলামেন্ট কাটে না এবং সেটা আয়ু বৃদ্ধি পায়। এছাড়াও কিন্তু এতে একটা গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাসটার নাম কি? আর্গন গ্যাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যার জন্য কিন্তু বাল্বের আয়ু কিন্তু আরও বৃদ্ধি পায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 50টি প্রশ্ন। আর এই 50টি প্রশ্ন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। লাইক করতে ভিডিওটিতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি আর এডুকেশন স্কুলের কাছ এছাড়াও আপনারা যদি আর এডুকেশন স্কুল থেকে হেল্প নিতে চান তাহলে অবশ্যই ফোন করুন 85 339 82 5 এই নম্বরে। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনাদের শুভ হোক।